নমস্কার, আপনাদের প্রিয় অনুষ্ঠান জনমত নিয়ে আমি সুজিত চট্টোপাধ্যায় রয়েছে আপনাদের সঙ্গে। জনমত দেখতে দেখতে জনমত 15তম এপিসোড কিন্তু পেরিয়ে গিয়েছে এবং আপনাদের সমর্থন দিনের দিন বাড়ছে। প্রচুর মানুষ টেলিফোনের মাধ্যমে যোগদান করছেন, দূরভাষে তাদের মতামত দিচ্ছেন। গ্রাউন্ড জিরোতে গেলে প্রত্যেকে বলার ক্ষেত্রে কিন্তু তারা কোনো কুণ্ঠা বা দ্বিধা রাখছেন না। এটা অত্যন্ত ভালো দিক, পজিটিভ দিক। গণতন্ত্রকে মজবুত করার এটাই সেরা অস্ত্র। মন খুলে কথা বলুন, সংক্ষেপে জানান এবং আপনাদের মতামত উপর দাঁড়িয়েই জনমত কিন্তু দাঁড়িয়ে রয়েছে। স্টুডিও বিতর্ক তো থাকবেই, বিতর্ক সর্বত্র। বিতর্ক, সুস্থ বিতর্কের মাধ্যমে গণতন্ত্রের পথ চওড়া হয় এবং যত গণতন্ত্র ততই হচ্ছে উজ্জ্বল মুক্ত সাংবাদিকতা। ফেসবুকের টাইমলাইনেও আপনারা মন্তব্য রাখবেন, তার কারণ ফেসবুক লাইভ স্ট্রিমিং হয়। আমাদের আজকের বিষয় হচ্ছে ধর্ণা। কত রকম ধর্ণা চলছে। রাজনৈতিকভাবে ধর্ণা এবং মত প্রকাশের স্বাধীনতা রয়েছে বলেই ধর্ণা মঞ্চকে ডিএর দাবি যে ধর্ণা মঞ্চ, সেই ডিএর দাবিতে ধর্ণাতে যারা রাজ্য সরকারের কর্মচারী এক অংশ রয়েছে তারা কেন্দ্রীয় সরকারের হারে ডিএ চাইছেন। দীর্ঘদিন তাদের আন্দোলন, কিন্তু গতকাল রাতের বেলা পুলিশ গিয়ে তাদের বলে ধর্ণা মঞ্চ থেকে উঠে যেতে হবে। তার কারণ হচ্ছে সেনাবাহিনীর আপত্তি রয়েছে। সেনাবাহিনী দীর্ঘদিন ধরে তাদের বক্তব্য, এগুলো সেনাবাহিনীর অত্যন্ত সেন্সিটিভ এরিয়া। যেহেতু রাতের দিকে অনেকে থাকছেন, এতে একটা নিরাপত্তার প্রশ্ন রয়েছে। দেশের যে অনেকগুলো বিষয় থাকে সেখানে নিরাপত্তাজনিত বিষয়টা খুব গুরুত্বপূর্ণ। তাই অনেকটাই ঠিক হয়েছে। দেখতেই পাচ্ছেন যে ধর্ণা মঞ্চের ওখানে কিন্তু উপরের ওগুলো খুলে দেওয়া হয়েছে। কোনো পার্মানেন্ট স্ট্রাকচার ওইভাবে রাখা যাবে না। দিনের বেলায় ধর্ণা চলতে পারে, কিন্তু সন্ধ্যে 6টার পর ধর্ণা তুলে নিতে হবে। অন্যদিকে রাজ্যে যে বকেয়া দাবি, যে বিভিন্ন 100 দিনের কাজ, আবাস যোজনা, কেন্দ্রীয় সরকার বঞ্চনা করছে রাজ্যকে, এই অভিযোগে, এই দাবিতে তৃণমূল কংগ্রেসের যে ধর্ণা মঞ্চ, সেই ধর্ণা মঞ্চ আজকে 5ম দিনে গিয়ে পড়েছে। মুখ্যমন্ত্রী তিনি আজকে যাওয়ার কথা ছিলেন, কিন্তু তিনি উপস্থিত হতে পারেননি এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে মুখ্যমন্ত্রীর সঙ্গে তিনি দেখা করেছেন এবং ধর্ণা মঞ্চে কিন্তু একটা তৃণমূল কংগ্রেসের বহু যারা নেতৃত্ব রয়েছেন, মহিলা নেতৃত্বের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। ধর্ণা মঞ্চের আজকে 5ম দিন, এখানেও তাই। সন্ধ্যেবেলার পর কিন্তু ধর্ণা মঞ্চে ফাঁকা করে দিতে হচ্ছে। কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতি রাজাশেখর মান্থা ধর্ণার পক্ষে রায় দিয়েছিলেন, কিন্তু সেনাবাহিনী আলাদাভাবে বলেছেন যে ধর্ণা চলতে পারে, কিন্তু সন্ধ্যের পর নয়। তার কারণ সেনাবাহিনীর যে আইন বা তাদের যে নিয়ম রয়েছে সেই ক্ষেত্রে কিন্তু কোথাও নিরাপত্তাজনিত প্রশ্নটা রয়েছে। তাই ধর্ণা মঞ্চে একদিকে যেরকম রাজ্যে এই সময় 2024 সালের যে লোকসভা নির্বাচন, সেখানে বিভিন্ন দাবি দেওয়া ইস্যুকে কেন্দ্র করে যে নির্বাচন হতে চলেছে, সেখানে কেন্দ্রীয় বঞ্চনা যেমন একটা ইস্যু। এই রাজ্যে যে শিক্ষা দুর্নীতির যে প্রশ্ন বিরোধীরা লাগাতার করে গেছে এবং বহু বঞ্চিত চাকরি প্রার্থীদের যে দীর্ঘদিনের ধর্ণা, সেটি যেমন ইস্যু। ঠিক তেমনিভাবে কেন্দ্রীয় হারে রাজ্য সরকারের কর্মচারীরা ডিএ পাবেন কিনা, যে রাজ্য কর্মচারীদের, সরকারের যারা কর্মচারী তাদের একাংশ যেভাবে ধর্ণায় রয়েছেন, এই সমস্ত কিছুকে নিয়ে আজকে যে বিষয়ে আমরা যাচ্ছি জনমতে, সেই বিষয়ে কিন্তু আপনাদের কাছে আমি পিসিআরকে বলবো এটা তুলে ধরতে, যে আজকের বিষয়, যে বিষয়ের উপর দাঁড়িয়ে আপনারা কিন্তু সংক্ষেপে জানাবেন। ধর্ণামঞ্চ নিয়ে প্রবল টানাপোড়েন, এবং এই প্রবল টানাপোড়েন কেন চলছে বুঝতেই পারছেন যে পুলিশ এসে এই ধর্ণামঞ্চ এবং সেনাবাহিনীর যে একটা আপত্তি রয়েছে, এইটাকে নিয়ে কিন্তু একটা ধর্ণামঞ্চে প্রবল টানাপোড়েন। সেই টানাপোড়েন নিয়ে আপনাদের কি বক্তব্য, সেই বক্তব্য আপনারা কিন্তু দূরভাষের মাধ্যমে জানাবেন। দূরভাষের মাধ্যমে জানিয়ে আপনারা আপনাদের বক্তব্যকে তুলে ধরবেন। এবং এই মুহূর্তে আমাদের স্টুডিও বিতর্কে আমরা যাব। বিতর্ক যেরকম আছে, বিতর্ক চলতেই থাকবে। সেই বিতর্কে আজকে রয়েছেন আমাদের সঙ্গে, স্টুডিওতে থাকছেন প্রশান্ত দে রয়েছেন, যিনি আর+ নিউজে অ্যাসিস্ট্যান্ট এডিটর, দীর্ঘদিনের সাংবাদিক। প্রশান্ত দে এই ধর্ণা মঞ্চকে বিগত 2-3 বছর ধরে প্রবলভাবে অবজার্ভ করছেন, ফলে তার অত্যন্ত মতামত রয়েছেন দীপঙ্কর সরকার, যিনি অধ্যাপনা করেন এবং ভারতীয় জনতা পার্টির মুখপাত্র, এবং রয়েছেন পার্থপ্রতিম রায়, উনি আমাদের সঙ্গে ভার্চুয়ালি যোগদান করছেন। পার্থপ্রতিম রায় হচ্ছেন প্রাক্তন সাংসদ, কুচবিহারের তৃণমূল কংগ্রেসের নেতা এবং গুরুত্বপূর্ণ একজন মুখপাত্র।
তাকেও আমি স্বাগত জানাচ্ছি। ভার্চুয়ালি তিনি আমাদের সঙ্গে রয়েছেন। আমি পার্থপ্রতিম রায় আপনাকে প্রথম শুরু করব যে এই ডিএ ধর্ণা মঞ্চ, এটাকে নিয়ে একটা আপত্তি, গতকাল পুলিশ সেখানে গিয়েছিল, যে হাইকোর্টের মাননীয় বিচারপতি রাজাশেখর মান্থার সেখানে অনুমতি আছে, তৎসত্ত্বেও সন্ধ্যে 6টার পর উঠে যেতে হচ্ছে। এই ডিএ কি নিয়ে একটা রাজ্য সরকারি কর্মচারীদের মধ্যে একটা দীর্ঘদিনের একটা আন্দোলন চলছে এক অংশে, এবং তাদের বক্তব্য কেন্দ্রীয় হারে ডিএটা দিতে হবে। এই বিষয়ে রাজ্য সরকারের অবস্থান মুখ্যমন্ত্রী বারবারে করে দিয়েছেন, ডিএ তারা দিতে চাইছেন, কিন্তু এটাও বলেছেন যারা কেন্দ্রীয় সরকারি হারে ডিএ চাইছেন তাদের দরকার পড়লে কেন্দ্রীয় সরকারে তারা চাকরি করতে পারেন। এই যে ব্যাপারটা নিয়ে চলছে, এটার কি কোনো রকমভাবে 2024-এর লোকসভার আগে এই যে একটা অবস্থা, সেই অবস্থার কোনো কি পরিবর্তন হতে পারে বলে আপনি মনে করেন? আসলে ডিএ পেতে সকলে আগ্রহী, এ ব্যাপারে কারো কোনো দ্বিধা বা কোনো দ্বন্দ্ব নেই। যেটা প্রশ্ন, যে কেন্দ্রীয় হারে যারা ডিএ দিতে দাবি তুলছে তারা কিন্তু নিজেরা কখনো প্রশ্ন করছে না যে কেন কেন্দ্রীয় বঞ্চনার টাকা বাংলা পাচ্ছে না, কেন কেন্দ্রীয় সরকার বাংলার বরাদ্দ নিয়মিত দিচ্ছে না। এটা নিয়ে কিন্তু তাদের কোনো বক্তব্য নেই, শুধু তারা কেন্দ্রীয় হারে ডিএ চাচ্ছে। নিশ্চিতভাবে ডিএ চাওয়াটা অপরাধ নয়, আরো বেশি করে চাওয়া, যত বেশি পাওয়া যাবে তত বেশি ভালো, এটা যে কোনো মানুষই কথা থাকতে পারে। কিন্তু একটা রাজ্য সরকার তার নির্দিষ্ট অর্থনৈতিক পরিকাঠামো, নীতি নির্ধারণ, সমস্ত দিক বিবেচনা করে প্রকল্পগুলোকে যেমন বাস্তবায়িত করে, তেমনি ভাবে সরকারি কর্মচারীদের দাবি দাওয়াগুলোকে পূরণ করে। পশ্চিমবঙ্গ সরকার রাজ্য সরকারি কর্মচারীদের দিয়ে দিচ্ছে না এ ধরনের কোনো বিষয় নেই, দিয়ে দিচ্ছে 4% প্রত্যেক বছর করে যে দিয়ে সেটা দিচ্ছে। কিন্তু কেন্দ্রীয় হারে যারা চাইছে তারা কোথাও একটা ভুল ব্যাখ্যা করছে, কারণ কেন্দ্রের সরকারের চাকরি রাজ্য সরকারের চাকরির মধ্যে তফাৎ রয়েছে। কেন্দ্রীয় আইন বিধি নিষেধ অনেকটা এক ধরনের, রাজ্য সরকারি পরিকাঠামো আর এক ধরনের। স্বাভাবিকভাবে কেন্দ্রীয় হারে দিয়ে চাওয়াটা কোথাও একটা তাদের মধ্যে একটা ভুল ধারণা বাসা বেঁধেছে, এবং আমি তাদেরকে অনুরোধ করব তারা যদি এই আন্দোলন চালিয়ে যান তারা তার সঙ্গে পাশাপাশি দাবি করুন যে কেন কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারের বরাদ্দ প্রাপ্যগুলোকে দিচ্ছে না, সেটাও দেওয়া প্রয়োজন। এবং জিএসটির যে 50% বরাদ্দ রাজস্ব পাওয়ার কথা রাজ্যগুলো, বিশেষ করে বাংলার ক্ষেত্রে, সেই টাকাও দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে। কেন বন্ধ রয়েছে সেটাও কিন্তু আলোচনা করার প্রয়োজনীয়তা রয়েছে। আমি আসবো আপনার কাছে আবারও। দীপঙ্কর বাবু, পার্থপ্রতিম রায়ের বক্তব্য, ডিএ তারা দিতে চান, ডিএ মানে দেবেন কেন্দ্রীয় হারে। ডিএর ক্ষেত্রে যারা আন্দোলন করছেন তাদের উদ্দেশ্যে বিকল্প যে বার্তা, যে কেন্দ্রীয় হারে ডিএ, সেটা যেমন একদিকে তাদের দাবি, পাল্টা দাবি হচ্ছে রাজ্যের তরফ থেকে যে রাজ্যের যে বকেয়া, দীর্ঘদিন ধরে এই নিয়ে তীব্র আন্দোলন চলছে এবং আজ ধর্ণা মঞ্চের 5ম দিন, সেই ক্ষেত্রে কিন্তু সেই দাবিটা উঠছে না। বিজেপির স্ট্যান্ড পয়েন্ট আমরা জানি, তথাপি আপনি এ সাপেক্ষে কি বক্তব্য রাখবেন? দেখুন, নতুন করে তো কিছু বলার নেই। ভারতবর্ষের পার্লামেন্টে দাঁড়িয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রী থেকে শুরু করে প্রধানমন্ত্রী নিজেও বলেছে যে ডিএটা এই যে বাকি যে ইউটিলাইজেশন সার্টিফিকেট, যেটা সরকার প্রতিটা রাজ্য সরকার কেন্দ্রীয় হারে দেয়, কেন্দ্রের কাছে পৌঁছে দেয়, যে টাকা আসে সেই হিসাবে। আপনি আজকেও জানেন যে একটা এডিট করে দিয়ে অর্থমন্ত্রী বলেছেন যে পশ্চিমবঙ্গের বিধানসভায়, পশ্চিমবঙ্গ সরকার বিধানসভায় আজকে আলোচনা করার জন্য আমরা বলেছিলাম যে এটা বলা হোক, কিন্তু বলেনি। যাই হোক, 1 মানে প্রায় 2 লক্ষ কোটি টাকার মতন প্রায় হিসাব দিতে পারে। এই যে টাকাটা 1.94 লাখ করে, এই যে টাকাটা, এত বড় টাকার হিসেব দিতে পারে, 3 বছর ধরে কোনো কিছু দেয় না। এখানে বলছে কিন্তু আমরা দিয়েছি, কিন্তু কেন্দ্রীয় অর্থমন্ত্রী পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছেন। আপনি জানেন যে পার্লামেন্টের আলোচনাটা সবসময় একটা কোন পর্যায়ে থাকে, পার্লামেন্টে অর্থমন্ত্রীর বক্তব্য ভারতবর্ষে কোন পর্যায়ে থাকে, সেটা যারা আপনার চ্যানেলে এখন দেখছেন তারা জানেন যে সেই বক্তব্যটা কতটা সঠিক এবং কতটা অথেন্টিক। তিনি বলেছেন যে পশ্চিমবঙ্গ সরকার 3 বছর ধরে দিচ্ছে না। কালকের যে বক্তব্য নির্মলা সীতারামনের, সেটা কিন্তু আপনাদের সামনে তুলে ধরা হয়েছে। এবার কেন্দ্রীয় সরকার দিচ্ছে না, আমরা দেবো না, তাহলে তোমরা এত কিছু কি করে করছো? মেলা খেলা চলছে কি করে? একের পর এক উচ্চ ভেট হচ্ছে কি করে?
কোথা থেকে হচ্ছে সেগুলো? কেন্দ্রীয় সরকার না দিলে টাকাগুলো কোথা থেকে আসে? আপনি বলছিলেন ধর্নার কথা, দেখুন এক্ষুনি মেলা খেলা তো একটা সামাজিক বিষয়। মেলা খেলাটা সামাজিক বিষয় তো বেশ ভালো, সামাজিক বিষয় মানুষের, তাহলে ডিএটা সামাজিক বিষয় নয়? ডিএ যারা সরকারি কর্মচারী, যারা আপনার টেবিলে বসে কাজ করছেন, আপনি তাদেরকে বলতে বাধ্য করেছেন, কখনো কখনো বলেছেন যে কুকুরের মতো ঘেউ ঘেউ করছে। আপনি জানেন এরা ডিএ নিয়ে আন্দোলন করেছে, এদেরকে আন্দোলনকে চোর ডাকাতের সাথে তুলনা করেছে পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী, যিনি আমারও মুখ্যমন্ত্রী আপনারও মুখ্যমন্ত্রী। শুধু তাই নয়, এই ডিএ আন্দোলনের সাথে যুক্ত শুধু নয়, তাদেরকে ট্রান্সফার করা হয়েছে, পানিশমেন্ট দেওয়া হয়েছে। এক্ষুনি যেটা পার্থবাবু বলছিলেন, উনি প্রাক্তন সাংসদ, ওনাকে সম্মান জানিয়ে বলছি, আমি ভাস্কর ঘোষের একটা বক্তব্য নিজে থেকে শুনেছি। আমি নিজে, পার্থবাবু জানেন যে আপনাদের পশ্চিমবঙ্গ সরকারের একজন কর্মচারী পর্যায়ে আমিও পড়ি, আপনি বলে দিয়েছেন। ভাস্কর ঘোষ যিনি এই আন্দোলনে নেতৃত্ব দিয়েছে সঙ্গে, তিনি দাঁড়িয়ে বলেছেন যে মাননীয় মুখ্যমন্ত্রী বলুন কেন্দ্রীয় সরকার কোন কোন খাতে টাকা দিচ্ছে না, হিসেব দিন, শ্বেতপত্র প্রকাশ করুন। আমরা পশ্চিমবঙ্গের প্রতিটা ব্যক্তি, সরকারি কর্মচারী, রাজ্য সরকারের পাশে থেকে পশ্চিমবঙ্গ সরকারের হয়ে আমরা দিয়ে চাইবো। কিন্তু ভাস্কর ঘোষের সেই প্রশ্নের উত্তর পশ্চিমবঙ্গ সরকার দিতে পারেনি, মাননীয় মুখ্যমন্ত্রীও কিন্তু দিতে পারেনি, কোন ক্ষেত্রে পাচ্ছে না, এটা কিন্তু দাদা বলেনি। কোথাও একটা জায়গাতে এই যে ডিসক্রিপেন্সি, আমি প্রশান্ত কাছে আসব, যে পুলিশি যে পদক্ষেপটা ঠিক কিসের ইঙ্গিত দিচ্ছে সেই প্রসঙ্গে আসার আগে জনমতে অংশ যারা নিতে চাইছেন তাদের জন্য ফোন লাইন খুলে দেওয়া হয়েছে। অমিয় শঙ্কর ভট্টাচার্য চুচুড়া থেকে ফোন করেছেন, আপনার মতামত সংক্ষেপে তুলে ধরতে পারেন, আপনার ফোন অন করছি। হ্যালো, হ্যাঁ, বলছি যে ডিএ ব্যাপারটা নিয়ে দীর্ঘদিন ধরে চলছে, এই গন্ডগোলটা নতুন কিছু নয়। বুঝতে পারছি। ডিএ দেওয়া ভালো এবং রাজ্য সরকারের কোনো আপত্তি নেই, মাঝে মাঝেই তারা ডিএ দেয়, কিন্তু সমস্যাটা হচ্ছে অন্য জায়গায়, যে পে কমিশন নেই, অর্থাৎ সেন্ট্রাল গভর্নমেন্টের কোনো পে কমিশন হয় না, কিন্তু স্টেট গভর্নমেন্টের একটা পে কমিশন হয়, সেই পে কমিশনের ভিত্তিতে ডিএ দেওয়া হয়। আর ডিএটা দেওয়ার কোনো অধিকার আছে কি না আছে সেটা আইন আদালত চলছে আলোচনা। কিন্তু একটা জিনিস শুধুমাত্র আমার বক্তব্য, যে আমাদের যারা চাকরি করেন তারা তো টাকা পয়সা মাইনে পাচ্ছেন, আর যারা অধিকাংশ লোক না খেয়ে থাকেন তাদের জন্য যে লক্ষ্মীর ভান্ডার বা অন্যান্য যে জনকল্যাণমূলক কাজকর্ম, সেগুলোর জন্য যদি কিছু অর্থ ব্যয় করা যায়। ঠিক আছে, ধন্যবাদ অমিয় শঙ্কর বাবু, আপনি শুনতে থাকুন। এবং হচ্ছে আমি আরো একজনের জন্য নিয়ে নেব, বালুরঘাট থেকে বিমল মাহাতো, তিনি জনমতে অংশ নিচ্ছেন। আমি আপনার ফোন লাইন অন করছি। হ্যাঁ, বলুন বিমল মাহাতো। হ্যাঁ, আমি বলছি এত যে হইচই পড়ছে রাজ্যের মধ্যে, যে প্রার্থীগুলা চাকরির জন্য বাড়াবাড়ি করছে, এর আগে তো কষ্ট বলেছিল নাড়ামাতা হয়েছে, যতদিন মমতাকে না নামাতে পারবে ততদিন উনি গাদা মাথায় চুল গাঁজবে না। এই সমস্ত বেকারদেরকে কেন আপনারা সময় কাটেন? এখন তো চুল মাথায় গেঁজে গেছে, কৌস্তববাসী। নমস্কার। ধন্যবাদ বিমল মাহাতো আপনাকে। আমি একটু মানে আসবো, আমি পার্থপ্রতিম বাবুর কাছেও আসবো যে প্রশান্ত, তার আগে একটু জেনে নেব এই যে ভিন্ন জনমত, কেউ ন্যাড়া হচ্ছেন, মানুষ তার অভিজ্ঞতা তুলে ধরলেন বিমল মাহাতো, তিনি বালুরঘাট থেকে। অমিয় শঙ্কর ভট্টাচার্য বলছেন পে কমিশনের যে কথা, এই জায়গা থেকে দাঁড়িয়ে কালকে যখন পুলিশ এরকম বলছে এবং আজকে সকালবেলা ধর্ণা মঞ্চে, যেটা ডিএ ধর্ণা মঞ্চ, সেখানে খুলে দেওয়া হচ্ছে, কিসের ইঙ্গিত রয়েছে? না দেখো, ইঙ্গিতের কথা বলা যাবে কিনা জানি না, তবে একটা বিষয় বলতে পারি, যেহেতু এখানে ডিএ মঞ্চ চলছে এবং ডিএ যেহেতু ওখানে রয়েছে, এটা কিন্তু একটা দেখা যেতে পারে এটা কিন্তু সেনাবাহিনীর একটা জায়গা। ফলে আজকে ভাস্কর ঘোষ বাবু তিনি কিন্তু বলছেন যে 1 বছর ধরে আমরা আন্দোলন করছি, কই তখন তো এলো না, ঠিক কথা তখন আসেনি, কিন্তু তারা তো বারবার ভেবেছিল হয়তো এবার শেষ হয়ে যাবে, প্রত্যেকটা একটা শেষ আছে, কিন্তু যে কন্টিনিউয়াসলি এটা চলতে থাকবে, সেই ধারাবাহিকতা বজায় থাকবে দীর্ঘদিন ধরে, এটা তো কখনো মেনে নেওয়া যায় না। ফলে সেনাবাহিনীর যে নিয়ম নীতি আছে সেই নীতিকে মেনেই তারা, পুলিশ হয়তো মজার থানার পুলিশ সেখানে গিয়েছিল গতকাল রাতে এবং বলেছিল এই মঞ্চটাকে এবার খুলে দিন, কারণ সেনাবাহিনী আপত্তি করছে, রাতের বেলা এখানে লোক থাকা যায় না, রাতের বেলায় এই যে অঞ্চলটা, ওখানে কিন্তু রাতের বেলা কোনোভাবেই মানুষ থাকতে পারেন না, সেখানে কিন্তু সবসময় মানুষ গাড়িগুলো যায় দেবে, কখনো গাড়ি সেখানে দাঁড়িয়ে থাকে না, কারণ ওটা সেনাবাহিনীর নিজস্ব জায়গা ওটা, এবং যেহেতু এটা একটা এখতিয়ারভুক্ত জায়গা, ফলে তাই সেই কারণে তারা ব্যবহার করে বলছেন যে আপনারা জায়গাটা ছেড়ে দিন, এবং ছেড়ে দিয়ে নিশ্চয়ই দীপঙ্কর বাবু, এটা তো একটা ঘটনা, সেনাবাহিনী ও কেন্দ্রীয় সরকারের সরাসরি এটা রাষ্ট্রের সাথে সম্পর্কিত, আবার দেশের যারা নাগরিকের একটি অংশ, সে যে মতাদর্শই তারা পালন করুন না কেন, রাজ্য সরকার কর্মচারী, কিন্তু
এই যে 1 বছর ধরে করছি মানে এটা জায়েজ আর কি, এই জায়গাটা কোথাও একটা ছেদ পড়েছে। আমি আপনার কাছে আসব, তবে এই মুহূর্তে একটু টেলিফোন লাইনে আরও একজন আমাদের অজয় সিনহা পূর্ব মেদিনীপুর থেকে রয়েছেন, আপনার ফোন লাইন অন করছি। হ্যালো, হ্যাঁ বলুন। আমি বলছি ডিএ আমাদের অধিকার, এটা তো আপনার কোর্টেও তো বলেছে, এটা সুপ্রিম কোর্টে গেছে, ঠিক আছে। তা আমাদের মুখ্যমন্ত্রী ডিএর পয়সা নেই বলে সবসময় বলছে, কিন্তু এই 100 দিনের টাকা এই যে উনি পেমেন্ট করবেন বলছেন, তাহলে এটা কোথায় ছিল টাকা? আর একটা কথা, অন্যান্য স্টেট তো ডিএ দিচ্ছে, তাদের কি জনগণের সেবা হচ্ছে না বা জনপরিষেবা দিচ্ছে না? এমনকি হিমাচল প্রদেশ, তারা তো এই মুহূর্তে 36% দিয়ে দিচ্ছে। বুঝতে পেরেছি কিন্তু আমাদের অজয় state সিনহা, পাচ্ছে না। 36% হিমাচল প্রদেশ দিতে পারছে, অনেক রাজ্য দিতে পারছে। পশ্চিমবঙ্গ সরকার জনকল্যাণমূলক প্রকল্প করছেন, কিন্তু তৎসত্ত্বেও ডিএর ক্ষেত্রে কেন এই আপত্তি, এই প্রশ্ন তুলে ধরেছেন। আপনাকে ফোন অফ করছি, আমি সরাসরি একটু পার্থপ্রতিম রায়ের কাছ থেকে এই বিষয়টা জানতে চাইব যে অন্য অঙ্গরাজ্যগুলোর প্রসঙ্গটা আসছে এই বিষয়ে, যেমন বললেন অজয় সিনহা পূর্ব মেদিনীপুর থেকে যে 36% দিচ্ছে, তাহলে রাজ্যের ক্ষেত্রে এটা দিতে অসুবিধাটা কোথায়? দেখুন, বিভিন্ন রাজ্য বিভিন্ন ধরনের পরিকল্পনা বা বিভিন্ন ধরনের সামাজিক প্রকল্প চালু করেছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার বাংলার ক্ষেত্রে প্রায় 72টা জন প্রকল্প চালু করেছে, যে প্রকল্পগুলো সাধারণ মানুষের পরিষেবাকে আরো বেশি করে এগিয়ে নিয়ে যাচ্ছে। লক্ষ্মীর ভান্ডার থেকে শুরু করে কন্যাশ্রী, রূপশ্রী, এই প্রকল্পগুলো কিন্তু ভিন্ন রাজ্যগুলোতে তেমন ভাবে নেই। কিছু কিছু প্রকল্প হয়তো আছে, কিন্তু এতগুলো জনমুখী প্রকল্প এক লক্ষ্যে নেই। সুতরাং রাজ্য সরকারের রাজস্বের একটা বড় অংশ এই খাতে ব্যাহত হয়। সেক্ষেত্রে সরকারি কর্মচারীদের ডিএ হয়তো খানিকটা কম, তবুও আমরা বলি যে পশ্চিমবঙ্গ অনেক রাজ্যের ক্ষেত্রে অনেক বেশি এগিয়ে রয়েছে। পে কমিশন হওয়ার পর থেকে ডিএর ক্রম শুরু হয়েছে একদম গোড়া থেকে, সেটা ধীরে ধীরে এগোচ্ছে। প্রত্যেক বছর 4% করে ডিএ, 3% করে ডিএ রাজ্য সরকার দিচ্ছে। রাজ্য সরকারের এখতিয়ারের মধ্য থেকে যারা হিমাচল প্রদেশ বা অন্যান্য রাজ্যের তুলনা টানছেন, তাদেরকে অনুরোধ করব যে খুঁজে দেখুন সেই সব রাজ্যগুলোতে কতগুলো জনমুখী প্রকল্প চলে, কতগুলো মানুষ, সাধারণ মানুষ আমি আসবো নিশ্চয়ই। যে জনমুখী প্রকল্প পশ্চিমবঙ্গে যে গতিতে বা যে এরিয়া জুড়ে চলতে থাকে, যেটা ওটা সেই প্রশ্নটা তুলেছেন। তবে এই মুহূর্তে আরো একজন জনমতে অংশ নিয়েছেন আমাদের সঙ্গে মুর্শিদাবাদ থেকে খায়রুল বাসা। খায়রুল বাসার আপনার ফোন অন করছি। নমস্কার। হ্যাঁ বলুন। কথা হচ্ছে ডিএ নিয়ে প্রচুর আলোচনা হচ্ছে, এবং ডিএ বিষয়টা যেসব রাজ্য সরকার কর্মচারী ধর্নায় বসেছেন তাদের একবার চিন্তা করা দরকার। যেসব বেকার ছেলেরা দীর্ঘদিন ধরে চাকরির জন্য বসে আছেন রাস্তায়, তাদের তো কোনো আশা ভরসা বলতে কিছুই নেই, কিন্তু যারা চাকরি করছেন তারা তো ভালো বেতন পাচ্ছেন। ডিএটা নিশ্চয়ই তাদের দাবি, কিন্তু একই সঙ্গে যদি এইভাবে একের পর এক বিষয় নিয়ে ধর্ণা মঞ্চে বসে পড়েন এবং বেশ ধন্যবাদ খায়রুল বাসার আপনাকে। দীপঙ্কর বাবু, যারা চাকরি করছেন পশ্চিমবঙ্গ সরকারের বেতন কাঠামো অনুযায়ী মানে তারা খুব কম পাচ্ছেন তা না, কিন্তু অনেক ছাত্রছাত্রীদের কাছে এখনো পর্যন্ত ওটা একটা মানে ধোঁয়াশা রয়েছে, এই নিয়ে আইনি লড়াই চলছে। খায়রুল বাসার এটাই বলতে চাইছেন। অর্থাৎ কোথাও একটা প্রত্যক্ষভাবে নলো পরোক্ষে কিন্তু এই যে ডিএর আন্দোলনকে তিনি সমালোচনা করলেন, এই বিষয়টা আপনি কি বলবেন, যেহেতু তুলনা টেনেছেন? না, ডিএর আন্দোলনের সমালোচনা করবেন। দেখুন, যেদিন ধরে মুখ্যমন্ত্রী 5 দিনের ধর্না যেদিন বসছেন, সেদিনই কিন্তু পশ্চিমবঙ্গের বঞ্চিতরা, আপনি বঞ্চিতদের নিয়ে কথা বলবেন, এসএলএসটি থেকে শুরু করে গ্রুপ সি, গ্রুপ ডি, টেট কোয়ালিফাইড এবং কর্মশিক্ষার যে সমস্ত হবু শিক্ষকরা যাদের যোগ্য চাকরি সাদা ওএমআর দিয়ে বিক্রি হয়ে গেছে, যারা সাদা ওএমআর দিয়েছে তারা চাকরি পেয়েছে, তারা যখন অবস্থান করছিল, মুখ্যমন্ত্রী অবস্থানে দিলে তাদেরকে জোর করে চোর ডাকাতের মতো ব্যবহার করে ঘাট ধাক্কা দিয়ে পিছন ব্যান করে নিয়ে ঘটনাটা ঘটেছে সুজিত দা। দ্বিতীয় একটা জনমুখী প্রকল্প পার্থবাবু বলছিলেন, জনমুখী প্রকল্প নেই, কে বলল? জনমুখী প্রকল্প পশ্চিমবঙ্গে জনমুখী প্রকল্প 500 টাকা মানুষকে দিয়ে
500 টাকার নামে ভিক্ষা দিয়ে তার বাড়ির ছেলেটাকে বেকার এমআইবিএড করে পাস করে বোঝায় তার ছেলে চাকরিটাকে চুরি করে বিক্রি করে দিয়েছে। এই 500 টাকার ভিক্ষা চায় না, কারণ গুজরাটে এই 500 টাকার ভিক্ষা লাগে না, মধ্যপ্রদেশে 500 টাকার ভিক্ষা লাগে না, সেখানে সবাই চাকরি করে সেখানে ওখানে। সেখানে সকলে চার্জ করে তার আমি পার্থপ্রতিম বাবু একটুখানি আসছি আপনি সেই রাজ্যগুলোর কথা বললাম, সেই রাজ্য কিন্তু 1% ডিএ বাকি নেই, অর্থাৎ ডিএটা পূরণ করেই তারা তাদের এই 500 টাকা দেওয়া লাগে না, তাদের জীবন জীবিকা এত শক্তিশালী যে তারা কোনোভাবে 500 টাকা মানে ওখানে সবাই চাকরি হলে 500 কারোর হয়, এরকম লালায়িত নয় যে 500 টাকা দিয়ে মানুষের মানে যারা 500 নিচ্ছেন তারা লালায়িত। এক মমতা ব্যানার্জি বুক বন্ধ করার চেষ্টা করছে, আপনি উল্টো জায়গায় খেলবেন না। ওকে, না আমি প্রশ্ন করব, আমি আপনার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। নিঃসংকোচে ফোন আসবে প্রথমেই বলি ভিক্ষে শব্দটা উইথড্র করা উচিত বিজেপির প্রতিনিধি, কারণ বিজেপির সমর্থক বহু তারা ওই দুয়ারে সরকারে লাইন দিয়ে দাঁড়িয়ে সেই পরিবারের বহু সদস্য লক্ষ্মীর ভান্ডারের আওতাভুক্ত হয়েছে। বাড়ির ছেলে চাকরিটা কেড়ে নিয়ে দিচ্ছেন। আরে শুনুন না, হ্যাঁ দাদা বলুন আপনার কথা শুনবো, কিন্তু বাড়ির ছেলে চাকরিটা দিচ্ছেন না, বিক্রি করে দিলেন। আপনার সঙ্গে কথা বলি না, আমাকে কথা বলতে দিন। আপনারা ভিক্ষের কথা বলছেন, অথবা পঞ্চায়েত নির্বাচনের আগে আপনারা নারায়ণ ভান্ডারের কথা বলেছিলেন। আপনারা লাডলে বহেন, মধ্যপ্রদেশ সহ বিভিন্ন রাজ্যে লাডলে বহেন প্রকল্প, এই লক্ষ্মীর ভান্ডারকে রূপশ্রীকে নকল করে চালিয়ে ভোট বৈতরণী পার হচ্ছেন, আর এখন লক্ষ্মীর ভান্ডারকে ভিক্ষা বলছেন। আপনাদের লজ্জা হয় না? বাড়ির ছেলেটা চাকরিটাকে বিক্রি করে দিয়ে লজ্জাটা তো আপনাদের থাকা উচিত। সাদা হয়ে মানে চাকরি দিয়েছেন শিক্ষিত মানুষ অশিক্ষিত মধ্যে কথা বলবেন না। আপাতত বিরতিতে যাবার আগে আজকে অনেকেই আমি বুঝতে পারছি আপনারা জনমতে অংশ নিতে চাইছেন, পক্ষে বিপক্ষে যেমন বলছেন, তার সাথে সাথে আপনাদের নিজস্ব মত তুলে ধরছেন। চমৎকার। আরো বেশি মানুষ আমরা আগামী সময়টা অর্থাৎ বিরতির পর এসে আপনাদের ফোন পেতে এবং আপনাদের মতামত পেতে ভীষণভাবে আগ্রহী। সংক্ষিপ্ত বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন। নিউজ ফ্ল্যাশ নিবেদন করছে সফেদ ডিটারজেন্ট পাউডার। मेरा सफेद तुरंत खुले, भरपूर झाग दे, मेरी चॉइस मेरा सफेद। Thank you.
বিরতিতে ছিলাম, বিরতির পর ফিরে এসেছি এবং একটা বিষয় বলে দিয়ে অনেকে দেখছি বিভিন্নভাবে টাইম লাইনে তারা জানাচ্ছেন, টেলিফোনে চেষ্টা করছেন। ডক্টর কাকলি সরকার তিনি টাইম লাইনে জানিয়েছেন চেষ্টা করছে কিন্তু পাওয়া যাচ্ছে না। অনেকে হয়তো ভাবছেন আমরা সিলেক্টিভ বা চুজি, ব্যাপারটা একেবারেই তা না। ফোন লাইন খোলা রয়েছে, অনেক ক্ষেত্রে ফোন আসছে, জ্যাম হয়ে যাচ্ছে, ফলে অনেকের কানেক্ট হচ্ছে, অনেকের কানেক্ট করা যাচ্ছে না। এর মধ্যে কোনো কিছু নেই, শুধু পিসিআর একটা কথাই বলছে প্রোগ্রাম কন্ট্রোল রুম থেকে যে আপনি আপনার টেলিভিশনের সাউন্ডটা মিউট রাখবেন, সংক্ষেপে নিঃসংকোচে বলবেন। আমি আসবো পরবর্তী যে হ্যাঁ পিসিআর দূরভাষে কেউ আছেন? ওকে, আমি একটু আসবো প্রশান্তর কাছে, ইত্যবসরে। প্রশান্ত, এইটা তো ঘটনা যে পুলিশ এই যে মিলিটারি থেকে একটা আসছে, কিন্তু এটাও ঠিক যে এই ধর্ণা দিয়ে রাজ্যের দাবি দেওয়া বা কাছে তুলে ধরা সরকারের কাছে, এটা কেউ আপত্তি করে না। এমনকি পার্থপ্রতিম বাবুও বললেন যেটা একটা ডেমোক্রেটিক প্রসেস বা নর্মস, এবং আদালতও তাই বলেছে। তাহলে কি কোথাও একটা টানাপোড়েনটা কিসের না? এবং হঠাৎ করে তৃণমূল কংগ্রেস ধর্নাটা বসার পরে কি এই সিদ্ধান্ত? কেননা 1 বছর ধরে চলছে, যেটা তুমি বললে, ভাস্কর বাবু বলেছেন। হ্যাঁ দেখো, তো যেটা বলি সুজিত দা, যে তারা ধর্ণা মঞ্চে বসছেন, ঠিক আছে, তারা দিয়ে আন্দোলন করছেন, ঠিক কথা, কিন্তু দিয়ে আন্দোলন তাদের তো দিয়ে দিয়েছে রাজ্য সরকার, একেবারে বিমুখ করেনি তো, দিয়েছে তো। তারপরও বলছি দাদা, আমাকে বলতে দিতে হবে, বলে দিতে হবে, দিয়েছে তো, কিন্তু তারপরও তারা বলছেন যে মাত্রা কেন্দ্র সরকার দিচ্ছে সেই মাত্রাটাকে অতিক্রম করতে হবে, সেই মাত্রা দিতে হবে। এবার রাজ্য সরকার যে আজকে ধর্ণায় বসেছে, কেন্দ্র বঞ্চনার প্রতিবাদেই তো তারা ধর্ণায় বসেছে, ফলে সেদিকটাও তো ভাবতে হবে। ফলে শুধুমাত্র আমরাই খাবো, আমরাই বলবো, আমরাই বড় লোক হবো, আমরাই থাকবো, এটা তো মেনে নেওয়া যায় না। দীপঙ্কর বাবু, এটা একজন সাংবাদিকের থেকে যখন এটা আসছে, প্রশান্ত বাবু ঠিকই বলেছেন। আসলে প্রশান্ত বাবু তার এই বলা ছাড়া তো কোনো বক্তব্য থাকতেই পারে না। ঠিক আছে, কারণটা হচ্ছে গিয়ে পাবো আমি 46 পয়সা, দিল আমাকে 4 আনা, বললে ডিও পাচ্ছে। কেন্দ্র তো তাই বলছে, রাজ্য তো আবার তাই বলছে। না, রাজ্য কেন? রাজ্য তাই বলছে, আমি তো সেটাই বলছি। যদি আজকে 46 পয়সার জায়গায় 4 আনা দিয়ে বলছে, এটা ছুড়ে ছুড়ে এরকম ছড়িয়ে দেওয়ার মতো বিষয় নয়। এটা দিয়ে হচ্ছে গিয়ে পাও না হয়। আপনি সপ্তাহের মাছ খান দাদা, আপনি বলছিলেন আপনি আমার বিরুদ্ধে ক্রস করে অবশ্যই না, বেসরকারি সংস্থা যারা চাকরি করে তাহলে কত হবেন না? তো বেসরকারি সংস্থা চাকরি করে, বেসরকারি সংস্থা বেসরকারি সংস্থায় করছি, বেসরকারি সংস্থার চাকরির মাইনে জানেন? বেসরকারি সংস্থার চাকরির মাইনে 5 লাখ টাকাও পায় একজন মাসে। আপনি তুলনা করছেন, আপনার দিচ্ছেন না, আপনি তুলনা করছেন, আপনি তুলনা করে দেখছেন, তাহলে সেক্ষেত্রে আপনি যার চাকরির টাকাটা কেড়ে নিচ্ছেন, যাকে পরিশ্রম করাচ্ছেন, টাকা দিচ্ছেন না। আমি শুনতে বলছি ডক্টর কাকলি সরকার, একটু জনমতে ডক্টর কাকলি সরকার তিনি যোগদান করতে অনেকক্ষণ চেষ্টা করছেন, তার সাথে লাইন কানেক্ট হয়েছে। হ্যাঁ বলুন, আপনি সংকোচে সংক্ষেপে আপনার মতামত তুলে ধরুন, ফোন লাইন অন করছি। হ্যাঁ, ধন্যবাদ। হ্যাঁ, আমার একটাই প্রশ্ন, যে মুখ্যমন্ত্রী তো বলেছেন যে উনি সরকার এবং দল নিয়ে উনি ধর্নায় বসেছেন, তা সরকারের কি এরকম ধর্নায় বসার আইন সিদ্ধ কোনো অধিকার আছে? মানে আইন কি বলে যে সরকার ধর্নায় বসতে পারেন? আর একটা প্রশ্ন হচ্ছে, পশ্চিমবঙ্গ সরকারের পে কমিশন, সেটা কোথায় কিভাবে আছে? পে কমিশনের অস্তিত্ব সম্বন্ধে আমরা একেবারেই ওয়াকিবহাল নাই। এই দুটো প্রশ্ন। ধন্যবাদ। সত্যি তো রাজা, আমি এই ব্যাপারে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র এবং প্রাক্তন সাংসদ, বিশেষ করে রাজ্যের পে কমিশন কি সত্যি কিভাবে এক্সিস্ট করে সেটা নিয়ে একটা ধোঁয়াশা আছে অনেকের মধ্যে, আদৌ আছে কিনা। যদিও প্রশ্নটার মধ্যে একটা রাজনৈতিক টিন্ট অবশ্যই থাকতে পারে, কারণ এটা বিভিন্ন সময় এসেছে, এবং তার সাথে হচ্ছে সরকার এবং দল একসাথে কি কোনো একটি সরকারের, এবার কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ধর্নায় বসতে পারে? এথিক্যাল একটা কোয়েশ্চেন তুলে ধরেছেন পার্থপ্রতিম রায়। দেখুন, ভারতবর্ষের ফেডারেল স্ট্রাকচারে যেভাবে ফেডারেল স্ট্রাকচারকে ভাঙবার একটা মরিয়া প্রয়াস কেন্দ্রের পক্ষ থেকে নেওয়া হচ্ছে, স্বাভাবিকভাবে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সে ব্যাপারে তিনি মুখ্যমন্ত্রী হিসেবে নিশ্চিতভাবে ধর্নায় বসতে পারেন, এই ব্যাপারে কোনো বিষয় নেই। বারবার প্রধানমন্ত্রীর কাছে, কেন্দ্রীয় সরকারের কাছে দরবার করা সত্ত্বেও সেটার যদি কোনো সুরাহা না হয়, মুখ্যমন্ত্রী হিসাবে তিনি নিশ্চয়ই ধর্নায় বসতে পারেন। আবার তিনি সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস সভানেত্রী, দলীয় ভাবেও তিনি ধর্নায় বসতে পারেন। তবে এই মুহূর্তে যে ধর্নাটা চলছে
সেটা দলীয়ভাবে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় নেত্রী হিসাবেই তিনি ধর্নায় বসেছেন, কিন্তু বিগত বছরের মার্চ মাসে তিনি যে ধর্নাটায় বসেছেন সেটা রাজ্য সরকারের বেশ। মুখ্যমন্ত্রী হিসাবেই তিনি সেখানে বসেছিলেন। ওকে, আমি আবারও আপনার কাছে আমি আসবো। গোরাচাঁদ মণ্ডল রয়েছেন, জনমতে অংশ নিতে চেয়েছেন এবং ওনার সাথে আমি লাইনটি আপনার জন্য খুলে দিচ্ছি, ফোন অন করছি। গোরাচাঁদ মণ্ডল, হ্যাঁ বলুন। হ্যালো, হ্যাঁ, আমি বিজেপির প্রতিনিধি মহোদয়কে একটা অনুরোধ থাকি। হুম, বিজেপির প্রতিনিধি মহোদয়কে আমার অনুরোধ হচ্ছে, ওনারা যারা বিজেপির প্রতিনিধি বসেন বেশিরভাগ ক্ষেত্রেই ওনারা মিথ্যা কথা বলেন। আমার একটা অনুরোধ, ওনারা যে কথাগুলো আপনাদের চ্যানেলে বসে বলেন সেগুলো যেন একটু সত্য কথা বলেন। ধন্যবাদ, নমস্কার। পরিষ্কার হলো না ব্যাপারটা। যাই হোক, আপনি জনমতে অংশ নিয়েছেন, এরপরে স্পেসিফিক কোয়েশ্চেন করবেন। কে সত্য মিথ্যে এটা ওইভাবে ঠিক বলাটা অসুবিধা নেই, ওটা দীপঙ্কর বাবুই বা কিভাবে এটা বলতে পারবেন। আমার প্রশ্নটা হচ্ছে পে কমিশন নিয়ে আগের যিনি বক্তা বলেছিলেন, রাজ্য সরকারের তো পে কমিশন তো আছে, কিন্তু ধোঁয়াশাটা কেন তাও তৈরি হচ্ছে বলে আপনি মনে করেন? সুজিতদা, আপনি এত বছর সাংবাদিক, পে কমিশন থেকে রাজ্য সরকারের কোথাও কোনো আলোচনা, কোনো টাকা পয়সা, কোনো রিপোর্ট আপনি দেখেছেন আজ অব্দি? আপনি দেখেছেন? আপনার কাছে আমি প্রশ্ন করলাম, মনে হয় দেখেননি। পাশে প্রশান্তবাবু বলেছে, প্রশান্তবাবু বলতে পারবে না যে কবে পে কমিশনের রিপোর্ট, কবে পে কমিশনের রিপোর্ট পশ্চিমবঙ্গ সরকার এসছে। যে একটা প্রশ্ন, যে জেলা সফরের, দেখুন সরকারি পয়সায় প্যান্ডেল করে, একটা প্যান্ডেল করতে গিয়ে 1 কোটি টাকার উপর খরচ আছে, সরকারি প্রোগ্রাম যাচ্ছেন, সেখানে দাঁড়িয়ে বাংলার মুখ্যমন্ত্রী সেই অনুষ্ঠানে দাঁড়িয়ে একজন মুখ্যমন্ত্রী হিসেবে সেই মঞ্চে দাঁড়িয়ে কেন্দ্রীয় সরকারকে, প্রধানমন্ত্রী থেকে শুরু করে সমস্ত অর্থমন্ত্রী পর্যন্ত, স্বরাষ্ট্রমন্ত্রী, তাদেরকে গালিগালাজ করছে। বাংলার মুখ্যমন্ত্রী হিসাবে তিনি সরকারি অনুষ্ঠানে গিয়ে এটা করতে পারেন কি? মুখ্যমন্ত্রী কিন্তু এটাই করেন, তিনি যা ভালো বোঝেন তাই করেন। আজকে তিনি যারা অবস্থানে ছিল চাকরি প্রার্থীরা, তাদেরকে তুলে দিয়ে তিনি এখানে ধর্ণা করছেন, এবং তিনি ধর্ণা যবে থেকে শুরু করলেন তবে থেকেই আন্দোলনকারীদের তুলে দেওয়া শুরু হয়ে গেল। এর মধ্যে কি রসায়ন আছে আপনিও বুঝতে পারছেন। রসায়নটাই তো খোলসা আপনি দিক থেকে, সেনাবাহিনী তো তার একটা আইন আছে, সেটা এই রসায়নটা কি আপনি ওটা করুন। মানে এটার উত্তর তো রাজনাথ সিংহ বলতে পারবেন, বা যিনি প্রতিরক্ষা জ্ঞান হচ্ছে তার ইয়েতে বলছে কি রসায়ন তাহলে। এবার দেখুন, আপনি আজকে যে একটু 1 সেকেন্ডের জন্য একটু নিচ্ছি, কেন গোপাল মুখার্জি জনমতে অংশ নিচ্ছেন, বর্ধমান থেকে ফোন করেছেন, বলুন, আপনার ফোন অন করছি। গোপাল মুখার্জি আছে, আজকে আপনার ফোনটা নিতে পারছেন, আপনি টেলিভিশনের সাউন্ড অন করে রেখেছেন। হ্যাঁ, যে মমতা ব্যানার্জির যে অবস্থান, আজকে তাদের ধর্ণা হচ্ছে, আপনি ওখানে গেছেন, আজকে টিভির ফুটেজগুলো যারা দেখেছেন তাদেরকে একটুখানি জানাতে চাইছি, ওখানে রীতিমতো পিকনিক হচ্ছে, শীতের আনন্দে আসতে চলেছে মাঘ মাসের শীতের, আর ওখানে বসে রীতিমতো পিকনিক হচ্ছে, খাওয়া দাওয়া, পিছনে মৎস্য, এইসবই চলছে। তাদের কোথায় প্রোগ্রাম? আসে দলের 2 নম্বর ব্যক্তি, যিনি দলের 2 নম্বর ব্যক্তি, তাকে তো পাওয়াই যাচ্ছে না, তিনি আসেন। আমি এই প্রশ্নটা একটু যদি আপনাকে করি, আপনি রেগে যাবেন না, অন্যভাবে মানে নেবেন না। এই মেলা খেলা, কোথাও গেলে একটু পিকনিকের উৎসব মেজাজ, এগুলো দেখলে আপনারা সবসময় প্রশ্ন করেন কেন যে এটা দিতে পারছেন, অথচ মেলা, সামাজিক অনুষ্ঠান, মানুষ তো একটু মুক্ত হতে চায়। এই যেমন আমরা বলছি নিঃসংকোচে ফোন করুন। সুজিতদা, আপনার আমার ট্যাক্সের পয়সায় উৎসব হচ্ছে, সরকারি প্রোগ্রামের নামে সেখানে দাঁড়িয়ে কেন্দ্রীয় সরকারকে গালিগালাজ দেওয়া হচ্ছে, বিএসএফ কে গালিগালাজ দেওয়া হচ্ছে। বিএসএফ আজকে, বিজেপি একদিন হয়তো কালের নিয়মে যাই এসেছে তাকেই ছড়ে দিতে হবে, কিন্তু বিএসএফ কে দাঁড়িয়ে গালাগালাজ করবো কেন? সাংবিধানিক সংস্থা কেন? ইবিসিডি, সিবিআই কে গালাগালি করব কেন? আমি সিআরপিএফ কে গালাগালি করব? বাংলার মুখ্যমন্ত্রী সরকারি অনুষ্ঠানে দাঁড়িয়ে সাংবিধানিক সংস্থাকে সাংবিধানের শপথ নিয়ে তার বিরুদ্ধে গালাগালি করা যায়? আপনার প্রশ্ন হবে এখানে যে সাংবিধানিক একজন প্রধান, তিনি সংবিধানের শপথ নিয়েছেন, বাংলার মুখ্যমন্ত্রী, আমারও মুখ্যমন্ত্রী, পছন্দ আমার নাও হতে পারে, কিন্তু তিনি সাংবিধানিক সংস্থা হয়ে গালাগালি। আরে সাংবিধানিক সংস্থাগুলোকে তো রাজনৈতিক দলের নিয়ন্ত্রণ আপনারা করছেন। ইডি, সিবিআই থেকে শুরু করে সমস্ত নিরপেক্ষ ইনস্টিটিউশন গুলোকে দলীয়তন্ত্রের আখড়াতে পরিণত করেছেন, নিয়ন্ত্রণ করছেন আপনারা।
এবং তার ফলেই মানুষ বাধ্য হচ্ছে তাদের বিরুদ্ধে কথা বলতে। আজকে হাইকোর্টও তো ইডিকে তুলোধনা করছে, সিবিআই কে প্রতিদিন তো আপনাদের গালে চড় মারছে, তুলোধনা ছেড়ে দিন, প্রতিটা দিন আপনাদের গালে চড় মারছে, প্রতিদিন হাইকোর্টে চড় খাচ্ছেন। আপনাদের তো সামান্য যে বিবেক মানসিকতা বোধ নেই। যেমন আপনারা সিআইডি কে ধরে রেখেছেন, কামদুনি মামলায় 10 বছর পরে ছাড়া পেয়ে গেছে এবং সে ছাড়া পেয়ে এলাকায় রয়েছে, তাকে ঘাট দিচ্ছেন আপনার বাংলার পুলিশ। আমি একটা কথা বলি, আমি কোনোদিন অংশগ্রহণ করবো না এরকম ভাবে। আমরা অনলাইনে বাইরে থেকে থাকি, তারপরে যখন বক্তব্য বলি তখনই ক্রস করেন কেন উনি? ওনার বক্তব্যের সময় একটা কথা কিন্তু আমরা বলি না। প্রত্যেকবার ওনার কথাই কিন্তু আমি কাউন্টার করব, তখন কিন্তু কিছু বলতে পারবেন না। আপনি বলুন, শিষ্টাচার মানা উচিত। আপনি সরকার হিসাবে এটা দায়িত্বশীল ভূমিকা গ্রহণ করতে হবে এই ব্যাপারে। ঠিক আছে, আপনি বলুন। বক্তব্য, প্রত্যেকটা নিরপেক্ষ ইনস্টিটিউশন আর নিরপেক্ষ ইনস্টিটিউশন নেই, সবকিছুকে নিয়ন্ত্রণ করছে বিজেপি। কেন্দ্রীয় সরকার কোথাও থেকে নিয়ন্ত্রিত হচ্ছে বলেই আজকে কেউ সমালোচনা ঊর্ধ্বে নয়, এটা সকলের মনে রাখা। ওকে, আমি আবারও আপনার কাছে আসব যে কোথাও একটা জায়গায় এই যে কেন্দ্র রাজ্য ফেডারেল স্ট্রাকচার, এইটা নিয়ে দীপঙ্কর বাবুর বক্তব্য হচ্ছে যে মুখ্যমন্ত্রী বিভিন্ন সময় কেন্দ্রের বিরুদ্ধে এরকম, একজন সাংবাদিক হিসাবে এই অবজারভেশনটা, এই যে টানাপোড়েন, এটা একটা বড় একটা জায়গা নিচ্ছে। এবং দুই হচ্ছে যে এর মধ্যে কোনো একটা রসায়ন আছে, মানে মুখ্যমন্ত্রী 5 দিন ধর্নার পরেই কিন্তু হচ্ছে পুলিশ গিয়ে বলছে বা সেনাবাহিনী থেকে একটা উদ্যোগ, এটা কেন বলে মনে হচ্ছে? দেখো, এটা তো আগেও বলেছি, এখনো বলছি, যেহেতু অঞ্চলটা সেনাবাহিনীর নিয়ন্ত্রণাধীন, ফলে সেই জায়গায় তারা কিন্তু চাইতেই বলতেই পারে যে রাতের বেলা থাকবেন না, কিংবা যে তিরপল দিয়ে ঢাকার দেখেছেন এই জায়গাটা রাখবেন না, কিংবা আপনারা সন্দেহ হলে ফাঁকা করে দিন। ফলে এই যে ফাঁকা করে দেওয়ার বিষয়টা তারা বলছেন আপনারা সরে যান, আপনারা ধর্মমঞ্চে বসুন, সারাদিন তো রয়েছে আপনাদের জন্য খোলা মঞ্চ তো আপনাদের রয়েছে। তাহলে এই যে সারা দিন রাত ধরে যে মঞ্চ তৈরি করে রাতের বেলা এখানে বসে রয়েছেন, যে কোনো মুহূর্তে কিছু অঘটন করতে পারে। তো আজকে এখানে ফোর্টুলিয়াম রয়েছে, আজকে সেনাবাহিনীর তাদের নিজের তো নিয়ন্ত্রণাধীন এলাকাটা, ফলে তারা বলতেই পারে, তারা চাইতেই পারে, এটা ঠিক কথা। শ্যামল সমাদ্দার রয়েছেন আমাদের জনমতে অংশ নেওয়ার জন্য, বাগুইয়াটি থেকে ফোন করেছেন, সংক্ষেপে বলুন। হ্যাঁ, নমস্কার দাদা। হ্যাঁ বলুন। বলছিলাম যে দেখুন, এই যে ডিএর যে ব্যাপারটা, এটা তো সমস্ত রাজ্যই তো দিয়ে দিচ্ছে ডিএটা, কিন্তু মানে আমাদের কেন এরকম মানে ডিপ্রাইভ হচ্ছে বলুন তো? পার্থপ্রতিম রায়, যিনি তৃণমূল কংগ্রেসের মুখপাত্র, তিনি আগেই বলেছেন বিভিন্ন রাজ্য দিলে এই রাজ্যের ক্ষেত্রে এই রাজ্যের ক্ষেত্রে অনেক বেশি সামাজিক প্রকল্পে ব্যয় হচ্ছে, অন্য রাজ্য এতটা করে না। এই ব্যাপারে আপনার কি মত? অন্য রাজ্যে সবাইকে দেখা উচিত, কিন্তু আমাদেরটাও তো একটু ভাবতে হবে, তাই না? সবাই নিশ্চয়ই সবাই ভালো থাকুক, কিন্তু এই ডিএটা এরকম উদাসীন হলে হয়? এটা তো মানে তার কি ব্যবসাটাও ভালো হয়? দেখুন, প্রত্যেকটা ইকোনমিক বলে প্রত্যেকটা আমাদের প্রত্যেকের উপর ডিপেন্ডেন্ট। আমরা আসলে বাজারে ক্যাপিটালটা সেই সঙ্গে সঙ্গে করবো, আমরা নেবো ইনকাম ট্যাক্স, ওখান থেকে কি করা হবে? প্রত্যেকের সাথে তাতে দেশটাও একটা মানে অগ্রণী ভূমিকা পালন করবে। এটা খুব ধন্যবাদ আপনাকে, একটা গুরুত্বপূর্ণ তথ্য আপনি দিয়েছেন দীপঙ্কর বাবু। উনি যেটা বলতে চাইছেন যে তারা ডিএ বেশি পেলে সেটা তো বাজারেই খরচ করবেন, তাতে যারা ছোট ছোট ব্যবসায়ী তারাও একটু উপকৃত হবেন। এটা তো অর্থনীতির বাজার, যে পয়সা তো কেউ পকেটে রাখবে না, সেই পয়সাটাকে খরচ করবে মানুষের অর্থনীতি। দ্বিতীয় একটা বিষয় হচ্ছে কি, এই ডিএ আন্দোলন তোলার বিষয়। আপনি মনে হয় সুজিতা এটা প্রথমেই বললেই ভালো হতো, যে ডিএর আন্দোলনকারী 3 জন আমরণ অনশন করছে। আপনি এখনো জানেন যে তাদের অবস্থা, একজনকে তাদেরকে মানে সাপোর্ট দেওয়া শুরু হয়ে গেছে এবং 2-3 জন তারা যথেষ্ট অসুস্থ। এই যে অনশনটা, আমরণ অনশন, এই অনশনটাই মুখ্যমন্ত্রীকে ব্যতিব্যস্ত করে তুলেছে এবং তার জন্যই তিনি কিন্তু ওইখানে অনশন অবস্থানে বসেছেন, বসার পরেই এটা করেছেন। দ্বিতীয় কথা হচ্ছে, পার্থবাবু যেটা কথা বলছিলেন, সত্যি তো আমার ভিতরে, উনি দূরে আছেন, না বললেই ভালো হতো। কিন্তু পার্থবাবুকে একটা প্রশ্ন, যে ওই যেমনভাবে বলে যে কেন্দ্রীয় সরকার, উনি ভুলে গেছেন যে কেন্দ্রীয় সরকার একটা রাজ্য সরকার করছে। সিআইডি তদন্ত করতে দিয়ে গিয়ে কামদিনের তদন্ত করে 10 বছর পরে তার অপরাধীদের বেকসুর খালাস করে যাতে বেরোতে পারে সেরকম করে। শাহজাহানের নামে কেস হয়েছিল, শাহজাহানের মার্ডার কেসের আসামি, শাহজাহানকে কেস থেকে বেকসুর খালাস করে দেওয়ার ব্যবস্থাই সিআইডি করেছিল। আর পুলিশ, পশ্চিমবঙ্গের পুলিশ মমতা ব্যানার্জির বাড়িতে
শুনুন, খিচুড়ি বিতরণ করে, কালী পুজো গিয়ে রান্না করে বিতরণ করে, আমরাও দেখেছি। এটাই তো কাজ। পার্থপ্রতিম এটাই রায়, নিরপেক্ষতার নমুনা। পার্থপ্রতিম বাবু, গুজরাটের বিলকিস বানুদের কেসের যারা সাজাপ্রাপ্ত তাদের বিষয়টা কারা করেছে, এটা একটু উত্তর দিন দিবঙ্কর বাবু। হ্যাঁ, বিলকিস বানু ব্রাদার্স সুপ্রিম কোর্টে অর্ডার হয়েছে তো, আপনি বলুন না কেন প্রসাদ বিতরণ করছিল, কেন প্রসাদ বিতরণ করছিল রান্না করে? আমি বললাম তো আপনাকে উত্তর দিলাম, সুপ্রিম কোর্টে আপনি শুনে এই যে আবার অধৈর্য হয়ে যাচ্ছেন, আপনি অধৈর্য হয়ে যাচ্ছেন, প্রশ্ন করেছেন উত্তরটা নিন। হাতে 2 মিনিট আছে, 1 মিনিট আপনি বলুন, 1 মিনিট দীপঙ্কর বাবু। হ্যাঁ বলুন পার্থপ্রতিম বাবু। আপনাদের দ্বিচারিতা প্রকাশ হয়ে গিয়েছে, আপনারা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কথা বলেন। আজকে মধ্যপ্রদেশে যখন বাজি কারখানায় বিস্ফোরণ হয়ে এতগুলো মানুষ মারা গেল, এতজন আহত হলো, আপনারা এনআইএ তদন্তের আপনাদের কোনো কথা নেই। যেই বাংলায় কোনো ঘটনা ঘটে আপনারা এনআই বিভিন্ন কেন্দ্রীয় এজেন্সির কথা বলেন। আপনারা বিলকিস বানুর ক্ষেত্রে এক ধরনের ব্যাখ্যা দেন, আবার এখানে গিয়ে আর এক ধরনের গল্প করেন। এটা দ্বিচারিতা মানুষের কাছে পরিষ্কার। আচ্ছা ঠিক আছে, মণিপুরের ঘটনা নিয়ে আপনাদের মুখে কোনো পার্থপ্রতিম বাবু, একটা প্রশ্ন আমার থেকে ছিল, আপনি যেহেতু কুচবিহারে বিজেপি 2019 সালে নারায়ণী সেনা বা এরকম একটা প্রতিশ্রুতি একটা ছিল, কিছু কি এই বিষয়টা এগিয়েছে কেন্দ্রীয় সরকারের যে বাহিনী বা যে কটা প্রতিশ্রুতি দিয়েছিল কোচবিহারে কোনো কিছুই পূরণ করেনি। নারায়ণী রেজিমেন্ট করার কথা ছিল, সেই নারায়ণী রেজিমেন্ট সেনাবাহিনীতে এখনো হয়নি। অমিত শাহ নিজে এসে বলে গিয়েছিলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজে বক্তৃতা দিয়ে বলেছিলেন, কিন্তু দুর্ভাগ্যের মানুষ কোচবিহারের মানুষকে তারা বঞ্চিত রেখেছে, সেটা বঞ্চিত রাখবে। মানে আমি এই কারণে বললাম, একজন মানে ফোনে জানিয়েছেন, কেন এখন সময় একেবারে সংক্ষিপ্ত, আপনি নয় আজকে ল্যান্ড নারায়ণী সেনের প্রতিশ্রুতিটা কোচবিহার থেকে একজন ফোন করে জানতে চেয়েছেন, এই কারণেই। দেখুন, ওই যে বলছি না, প্রতিশ্রুতি পূরণ করেনি, আমরা প্রতিশ্রুতি পূরণ করেছি। আমরা বলেছিলাম ক্ষমতা আসলে আমরা 370 তুলে দেবো। যে কাশ্মীরে ভারতের জাতীয় পতাকা উঠতো না, সেই কাশ্মীরে ভারতের জাতীয় পতাকা আমরা উড়িয়ে দিয়েছি। আমরা বলেছিলাম ভারতবর্ষের ক্ষমতায় বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা পেলে মুসলিম মহিলাদের সম্মান দেবো, 3 তালাক আমরা তুলে দিয়েছি। আমরা বলেছিলাম ভারতবর্ষের যদি ক্ষমতায় আসি আমরা রাম মন্দির তৈরি করে দেখাবো, আমরা করে দেখিয়েছি। যারা পারে না তারা এই দ্বিচারিতার কথা বলে। নারায়ণী সেনা ব্যাটালিয়নটা তৈরি হলে রাজ্যের কিছু মানুষ চাকরি পেতেন। অবশ্যই তাই। পার্থপ্রতিম বাবু কিছু বলতে, সময় অতিক্রান্ত, গ্রেস। আচ্ছা, 2 কোটি বেকার যুবকদের চাকরি দেওয়ার কথা ছিল। আপনি মনে হয় পড়াশোনা করাটা তখন ভুলে যান। 2 কোটি বেকারের চাকরির কথা ছিল না, 2 কোটি বেকারের কর্মসংস্থান ছিল। পড়াশোনাটা করে না, সেই সময় ভুলে গেছিলেন। বেশ, ধন্যবাদ ধন্যবাদ। আমি 2 কোটি বেকারের কর্মসংস্থান চাকরি, ঠিক আছে, সময় শেষ। ধন্যবাদ প্রশান্ত দে, ধন্যবাদ দীপঙ্কর সরকার, ধন্যবাদ পার্থপ্রতিম রায়। আজকে প্রবল বিতর্ক এবং চাকরি, রাজ্যের অধিকার, ডিএর প্রশ্নে অনেকে জনমতে অংশ নিয়েছেন, অনেকে বেকার যারা চাকরি প্রার্থী এখনো পর্যন্ত শিক্ষকতার জন্য তারাও বলেছেন, এবং শেষ মুহূর্তে একজন কোচবিহারের কলারের থেকে আমরা তার প্রশ্নটা নিয়েছি, কিন্তু আমরা শেষ মুহূর্তে ফোনটা ধরাতে পারিনি। কিন্তু অনেক ক্ষেত্রে আপনারা প্রশ্ন করলে যদি লাইন না পাওয়া যায়, আমরা বারবারই বলছি ফেসবুকের টাইম লাইনে আপনারা অংশ নিন, তার কারণ ফেসবুকে স্ট্রিমিং হচ্ছে, সেখান থেকেও আমরা কিন্তু প্রশ্ন পিক আপ করে নিতে পারবো আপনাদের কাছ থেকে। নারায়ণী সেনার ক্ষেত্রেও একজন জানতে চেয়েছিলেন, অর্থাৎ এই রাজ্যের উন্নয়নের প্রশ্নে রাজ্যের 42টি আসনের ভোটাররা আপনাদের জন্য আর+ নিউজ নিয়ে এসেছে জনমত। সমীক্ষার কাজও চলতে থাকবে এবং সময় মতো 42টি আসনের ফলাফলের জায়গায় কে এগিয়ে পিছিয়ে সেটাও আমরা জানিয়ে দেবো আপনাদের কাছে। তাই জনমতে আপনাদের অংশগ্রহণ অত্যন্ত জরুরি। ধন্যবাদ, নমস্কার।